আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। বাংলা সাহিত্যে ত্রিলোকেশ্বর শঙ্কুর ওরফে প্রফেসর শঙ্কুর আবির্ভাব 1961 সালে। সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তার গল্প বনযাত্রীর ডায়েরি। প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল এই গল্পটি প্রকাশিত হয় 1965 সালে সন্দেশ পত্রিকায়। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু, গ্রাগার লিন্ডকুইস্ট, প্রফেসর আর্চিবাল্ড অ্যাকারওয়েট। গল্প পাঠে সায়ন্তিকা। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। আজ আমার জীবনের একটি স্মরণীয় দিন। সুইডিশ একাডেমি অফ সায়েন্স আজ আমাকে ডক্টর উপাধি দান করে আমার গত 5 বছরের পরিশ্রম সার্থক করলো। এর ফলে বীজের সঙ্গে আর এক ফলের বীজ মিশিয়ে এমন আশ্চর্য সুন্দর, সুগন্ধ, সুস্বাদু ও পুষ্টিকর নতুন ফল যে তৈরি হতে পারে, এটা আমার এই রিসার্চের আগে কেউ জানতো না। গত বছর সুইডেনের বৈজ্ঞানিক সেভেনসেন আমার গিরিবডি ল্যাবরেটরিতে এসে আমার ফলের নমুনা দেখে এবং চোখ একেবারে থ। আমার আজকের এই সম্মানের জন্য সেভেনসেন অনেকখানি দায়ী। তাই এখন ডায়েরি লিখতে বসে তার প্রতি মন কৃতজ্ঞতায় ভরে উঠেছে। সুইডেনে আগে আসিনি, এসে ভালোই লাগছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। এটা মে মাস, তাই 24 ঘন্টায় সূর্য দেখছি। কিন্তু সে সূর্য কেমন ঘোলাটে, নিস্তেজ। সবসময় মনে হয় সন্ধ্যা হয়ে আছে। শীতকালে যখন রাত ফুরোতে চায় না, তখন না জানি লোকের মনের অবস্থা কেমন হয়। শুনেছি 6 মাস রাত্রের পর প্রথম সূর্যের আলো দেখে এখানের লোক নাকি আনন্দে আত্মহারা হয়ে আত্মহত্যা করে। আমরা যারা বিষুবরেখার কাছাকাছি থাকি তারা বোধহয় ভালোই আছি। বেশি উত্তরে ঠান্ডা দেশে যারা থাকে তাদের হিংসে করার কোনো কারণই নেই। এখানের কাজ সেরে নওয়াতে যাওয়ার ইচ্ছা ছিল। এর অবশ্য একটা কারণ আছে। বছর 4 আগে যখন ইংল্যান্ডে যাই, তখন বিখ্যাত প্রাণীতত্ত্ববিদ প্রফেসর আর্চিবাল্ড অ্যাকারওয়েটের সঙ্গে বেশ ঘনিষ্ঠ আলাপ হয়। সাসেক্সে তার কটেজে একটা ইউক এনডিও কাটিয়ে এসেছিলাম। অ্যাকারওয়েটেও তখন নরওয়ে যাবো করছিলেন, কারণ সেখানে নাকি লেমিং বলে ইঁদুর জাতীয় এক অদ্ভুত জানোয়ার বাস করে। সেইটা তিনি স্টাডি করবেন। লেমিং এক আশ্চর্য প্রাণী। বছরের কোনো একটা সময় এরা কাতারে কাতারে জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাত্রা করে। পথে শিয়াল, নেকড়ে, ঈগল পাখি ইত্যাদি আক্রমণ অগ্রাহ্য করে ক্ষেতের ফসল নিঃশেষ করে সব শেষে সমুদ্রে পৌঁছে সে সমুদ্রের জলেই ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। দুঃখের বিষয়, অ্যাকোরয়েডের স্টাডি বোধহয় অসমাপ্ত থেকে গিয়েছিল, কারণ গিরিটি থাকতেই কাগজে পড়েছিলাম নরওয়ে ভ্রমণের সময় তার মৃত্যু হয়। অ্যাকোরয়েডের পক্ষে যেটা সম্ভব হয়নি, আমার দ্বারা সেটা হয় কিনা দেখবো বলেই নরওয়ে যাওয়ার কথা ভাবছিলাম। রাত্রে ডিনারের পর হোটেলে ফেরার কিছু পরে আমার ঘরের দরজায় টোকা পড়ল। তখনও আমার মাথায় লেমিংয়ের চিন্তাই ঘুরছিল। দরজা খুলে দেখি একটি মাঝবয়সী লম্বা ভদ্রলোক, মাথায় সোনালি চুল, চোখে সোনার চশমা, আর সেই চশমায় পুরু কাছের পেছনে একজোড়া তীক্ষ্ণ নীল চোখ। ভদ্রলোকের ঠোঁট ফাঁক করে অল্প হেসে যখন তার পরিচয় দিলেন, তখন লক্ষ্য করলাম তার একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। তার কথায় জানলাম তার বাস নরওয়ের সুলিটেলমা শহরে, নাম গ্রেগর লিন্ডকুইস্ট। লোকটি নাকি শিল্পী, বিখ্যাত লোকেদের প্রতিকৃতি তৈরি করেন ঠিক পুতুলের মতো করে, অর্থাৎ গায়ের রং, চুল, নখ, পোশাক টোশাক সব আসল মানুষের মতোই, কেবল সাইজ 6 ইঞ্চির বেশি নয়। একথা সে কথার পর একটু বিনয়ী কিন্তু কিন্তু ভাব করে বললেন, আপনি যদি আমার ওখানে দিন কতক আতিথেয়তা গ্রহণ করেন তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। সেই অবসরে আপনার একটি পুতুল প্রতিকৃত করে নিতে পারবো। লিন্ডকুইস্ট আরো বললেন যে তার কালেকশনে নাকি কোনো বিখ্যাত ভারতীয়ের পুতুল মূর্তি নেই, বরং আমি এই প্রস্তাবে রাজি হলে নাকি তিনি নিজেকে ধন্য মনে করবেন। কথায় কথায় আমার লেমিং এর সম্পর্কে জানবার আগ্রহটা প্রকাশ পেয়ে গেল। তাতে ভদ্রলোক বললেন, লেমিং এর সন্ধানে বনবাজারে ঘোরার আগে তিনি তার বাড়িতেই নাকি একটি লেমিং এর সংগ্রহ করে আমাকে দেখাতে পারবেন। এরপরে আর আমার কিছু বলার রইল না। আগামী বৃহস্পতিবার ভদ্রলোকের সঙ্গে নরওয়ে যাত্রা করব স্থির করেছি। 17ই মে। 2 দিন হলো সুলিটেলমা শহরে এসেছি।
নরওয়ে উত্তর প্রান্তে কিউলেন উপত্যকায় এ শহরটি ভারী মনোরম। আশেপাশে তামার খনি রয়েছে, আর শহরের পশ্চিম দিকে প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে সুলিটেলমা পর্বত শৃঙ্গ। 6,000 ফিটের মতো হাইট, কাছেই আমাদের হিমালয়ের এক একটি শৃঙ্গের কাছে একে সামান্য টিলা বলে মনে হবে। কিন্তু নরওয়েতে এই শৃঙ্গ উচ্চতায় দ্বিতীয় স্থান অধিকার করে। লিন্ডকুইস্ট আমাকে পরম যত্নেই রেখেছেন। এর বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি টাড়ি চোখে পড়ে না। এমনই নরওয়ে দেশটাই লোক সংখ্যা কম, তার মধ্যেও লিন্ডকুইস্ট যেন একটি জনবিরল পরিবেশ বেছে নিয়েছে। আমার এতে কোনো আপত্তি নেই। আমাদের গিরিডির বাড়িটিও নিরিবিলি জায়গা বেছে তৈরি করেছিলাম আমি। লেমিং এখনো দেখা হয়নি। 2-1 দিন সময় চেয়ে নিয়েছে লিন্ডকুইস্ট। এতেও আপত্তি নেই, কারণ আমি হাতে কিছুটা সময় নিয়ে এই দেশ ছেড়েছি। আপাতত বিশ্রামের প্রয়োজন। ট্রাউট মাছ খাচ্ছি আর খুব ভালো চিজ খাচ্ছি। সব মিলিয়ে বেশ আরামে আছি। তবে লিন্ডকুইস্টের একটা বাতিক মাঝে মাঝে কেমন যেন অস্বস্তি সৃষ্টি করে। সে আমার দিকে প্রায় একদৃষ্টে চেয়ে থাকে। কথা বলার সময় চাউনিটা অস্বাভাবিক নয়, কিন্তু যখন দুজনে চুপচাপ বসে থাকি তখনও মাঝে মাঝে অনুভব করি সে স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে আছে। আজ সকালে এর কারণটা জিজ্ঞেস না করে পারলাম না। লিন্ডকুইস্ট বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়ে বলল, কোনো লোকের প্রোটেক্ট করার আগে কিছুদিন যদি ভালো করে তাকে দেখা যায়, তাহলে মূর্তি করার সময় শিল্পের কাজ সহজ হয়ে যায়, এবং যার প্রোটেক্ট হচ্ছে তাকেও আর একটানা বেশিক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে বা বসে থাকতে হয় না। আমার আর একটা প্রশ্ন আরো চেপে রাখতে পারলাম না। বললাম, আপনার পুতুলগুলি কবে দেখাবেন? বড় কৌতূহল হচ্ছে কিন্তু। লিন্ডকুইস্ট বলল, পুতুলগুলোই ধুলো পড়েছে যে, আমার চাকর হান্স সেগুলো পরিষ্কার করলে পর কাল সন্ধ্যা নাগাদ সেগুলো দেখাতে পারবো বলে আশা করছি। আর লেমিং? আগে পুতুল তারপর লেমিং, কেমন? অগত্যা রাজি হয়ে গেলাম। 18ই মে, রাত 12টা। 2 ঘন্টা হলো ঘরে ফিরেছি, কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা কাটিয়ে উঠতে পারিনি। তাই আজকের ঘটনা পরিষ্কার করে লিখতে রীতিমতো অসুবিধা হচ্ছে। আজ সন্ধ্যা 7টায় লিন্ডকুইস্টার বৈঠকখানে একটা গোপন দরজা খুলে একটা ঘরোয়া সিঁড়ি দিয়ে আমাকে মাটির নিচে একটা ঘরে নিয়ে গিয়ে তার পুতুলগুলো দেখালো। আমি এরকম আশ্চর্য জিনিস আর কখনো দেখিনি। টেবিলের ওপর রাখা কাচের আবরণে ঢাকা যে জিনিসগুলি দেখলাম, সেগুলিকে পুতুল বলতে বেশ দ্বিধাবোধ করছি। আসল মানুষের সঙ্গে এদের তফাৎ কেবল এই যে এগুলো নিষ্প্রাণ, এবং এদের কোনোটাই 6 ইঞ্চির বেশি লম্বা নয়। মোটামুটি বলা যেতে পারে যে আসল মানুষেরা যা আয়তন, এগুলি তার 10 ভাগের 1 ভাগ। সব শুধু 6টি পুতুল রয়েছে, সবই নাম করা লোকের, যদিও এদের সকলের চেহারার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। যাদের দেখেছিলাম তাদের মধ্যে রয়েছে ফরাসি ভূপর্যটক অ্যারি ক্লেমো, আর নিক্রো চ্যাম্পিয়ন বক্সার বব স্লিম্যান। আর 6 নম্বর কাছের কাছে যে পুতুলটি কালো চশমা পরে ডান হাত কোটের পকেটের ভেতর ঢুকিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি হলেন পরলোকগত ব্রিটিশ প্রাণীতত্ত্ববিদ ও আমার বন্ধু অর্চিবল্ড অ্যাকরয়েড। 6 বছর আগে লিমিং এর সন্ধানে ঘুরতে ঘুরতে নরওয়েতে যার মৃত্যু হয়। অ্যাকরয়েডের পুতুল দেখেই বুঝতে পারলাম প্রোটেক্ট হিসেবে এগুলো কি আশ্চর্য রকম নিখুঁত। শুধু যে মোটামুটি তার চেহারার মিলেছে তা নয়, এগুলো এমন পদার্থ দিয়ে তৈরি যাতে নাকি মাথার চুল, গায়ের চামড়া, চোখের তারা সবই একেবারে জীবন্ত বলে মনে হয়। এই শেষ পুতুলটি দেখে তো নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। অ্যাকরয়েডের সামনে আমাকে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লিন্ডকুইস্ট জিজ্ঞাসা করলো, কি হলো, একে চেনো নাকি? বিলক্ষণ। ইংল্যান্ডে তো আলাপ হয়েছিল ওর সাথে, প্রায় বন্ধুত্বই। লিমিং এর খবর ওর কাছেই পাই। নরওয়েতে তো ওর মৃত্যু হয় বলে শুনেছিলাম। তা হয়, তবে আমার ভাগ্যটা খুবই ভালো। মৃত্যুর কয়েকদিন আগেই আমার এখানে এসেছিলেন, আর তখন এই পুতুলটি তৈরি করে ফেলি। যাদের পুতুল দেখছো তাদের সকলেই আমার বাড়িতে থেকে আমাকে সিটিং করে গেছে। গুপ্ত ঘরটা থেকে ঘোরানো সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় লিন্ডকুইস্ট বলল, পরশু থেকে তোমার পোর্ট্রেটের কাজ শুরু করব। আমি ঘরে বসে বসে ডায়েরি লিখছি, আর অ্যাকরয়েডের সেই হাসি হাসি মুখটা আমার মনে পড়ছে। কোনো মানুষের পক্ষে যে এমন পুতুল তৈরি করা সম্ভব হতে পারে, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। লিন্ডকুইস্ট লোকটা কি শুধুই শিল্পী, তা বৈজ্ঞানিকও বটে। কি উপাদান দিয়ে ও পুতুলগুলি করে, যাতে চোখ, নখ, চামড়া, চুল এত আশ্চর্য রকম স্বাভাবিক।
আশা করি আমার মূর্তিটিও আমার সামনেই করবে, যাতে মাল মশলা নিজের চোখে দেখার সুযোগ হবে। কাল সকালে বরং ওকে এই বিষয়ে দু একটা প্রশ্ন করে দেখব, দেখি না কি বলে। আপাতত লেমিং এর প্রশ্নটা স্থগিত রেখে পুতুল নিয়ে পড়া যাক। এখানেই শেষ করছি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ।